শেখ হাসিনার দণ্ডনীয় অপরাধের বিচার শুরু, পরিণতি হবে ভয়াবহ। ব্যালটের মাধ্যমে ভোট ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। দুদু দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন সংসদে মন্ত্রীদের ইনু। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। শেখ হাসিনার 14 বছরের ফ্যাসিস্ট শাসনে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই ধ্বংসযজ্ঞের সূচনা করা হয়েছিল। 2009 সালের ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে পিলখানার বিডিআর হেডকোয়ার্টারে সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর গণহত্যা চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোমর যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেখান থেকে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বপ্রাপ্ত কথিত দেশপ্রেমিকরা আজ পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারেনি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাহিনীর জন্ম হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে তারা আজ দিল্লির অনুগ্রহে এক তুচ্ছ বাহিনীতে পরিণত হয়েছে। দেশের মানুষের কাছে এক সময়ের প্রবল গর্বের এই বাহিনী কাপুরুষতা ও লোভের কাছে আজ আত্মসমর্পণ করেছে। 1971 এবং 1975 সালের দেশপ্রেম এখন আর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে নেই। সেনাবাহিনী ধ্বংসের পর শেখ হাসিনা 2009 সাল থেকেই বিচার বিভাগ নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করেন। 2010 সালেই আমার দেশ পত্রিকা জাতিকে এই বিষয়ে আগাম সচেতন করার প্রচেষ্টা নিয়ে সংবাদ প্রকাশ করে ক্ষমতাসীনদের ভয়ঙ্কর রেশনলে পড়ে। অনুসন্ধিৎসু পাঠক চাইলে পত্রিকার আর্কাইভ থেকে সেই সময় প্রকাশিত একটি সংবাদ এবং অপর একটি মন্তব্য প্রতিবেদন পড়তে পারেন। সংবাদ ও মন্তব্য প্রতিবেদনের শিরোনাম ছিল যথাক্রমে চেম্বার মানে সরকার পক্ষে স্টে এবং স্বাধীন বিচারের নামে তামাশা। সততা ও সাহসিকতার সঙ্গে চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে সাংবাদিক অলিউল্লাহ নোমান এবং আমাকে 2010 সালে জেলে যেতে হয়েছিল। অলিউল্লাহ নোমান 5 সপ্তাহ কারাগারে ছিলেন আর আমাকে বন্দী থাকতে হয়েছিল প্রায় 5 বছর। পরবর্তীতে দুজনই স্বদেশ থেকে নির্বাসিত হয়েছি। ফ্যাসিস্ট সরকার ক্রমান্বয়ে বাংলাদেশের বিচার বিভাগকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিণত করেছে। বিচারপতি নামের কলঙ্ক খায়রুল হক, এস.কে. সিনহা, মোজাম্মেল হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী গংরা মিলে বিচার বিভাগকে শেখ হাসিনার একান্ত অনুগত এবং সম্পূর্ণ অকার্যকর করে ফেলেছে। ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক দলের উপর অবর্ণনীয় জুলুম চালানোর জন্য বাংলাদেশের বিচার বিভাগকে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে। এদের অবিচারের ফিরিস্তি দিয়ে শেষ করা সম্ভব নয়। জুলুমের নিরিখে বাংলাদেশের তথাকথিত স্বাধীন উচ্চ আদালত সরকারের সরাসরি নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালতকেও ছাপিয়ে গেছে। 1991 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রথা গৃহীত হওয়ার ফলে ভোট গ্রহণের ভোটাধিকার দৃঢ় প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। 1996 এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন দল হেরে গেলে বহির্বিশ্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিশেষভাবে আলোচিত এবং প্রশংসিত হয়। পাকিস্তান সহ বেশ কিছু দেশ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রথার আদলে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা গ্রহণ করে। 2008 ডিসেম্বরের নির্বাচনে ভারতীয় কলকাঠিতে শেখ হাসিনার ক্ষমতা প্রত্যাবর্তনের সাথে সাথেই এক প্রভাবশালী ভারতীয় জেনারেল ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশকে আর কখনো ভারতীয় রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্যবাদ চিরস্থায়ী করবার ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই সময় গণতন্ত্র হরণ করে শেখ হাসিনাকে যতদিন সম্ভব ক্ষমতায় রেখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার প্রথা অব্যাহত থাকলে শেখ হাসিনার অব্যাহতভাবে ক্ষমতায় অধিষ্ঠিত সম্ভব নয় বিধায় নতজন বিচার বিভাগের যোগসাজশে এই প্রথা বিলুপ্ত করা হয়। গণতন্ত্রহীনতার সুযোগে শেখ হাসিনা চরম রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র হত্যার অপরাধে তাই শেখ হাসিনা সমেত সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তির বিচার হওয়া আবশ্যক। বাংলাদেশের সাক্ষ্য আইনের 58 ধারায় বলা আছে যে কোনো অভিযুক্ত ব্যক্তি যদি কোনো অপরাধের কথা আদালতে প্রকাশের শুনানিতে নিজে স্বীকার করে তখন আর অভিযোগ প্রমাণের প্রয়োজন হয় না। শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে গর্ব করে বলেছিলেন যে তিনি ইন্ডিয়াকে যা দিয়েছেন সেটি দিল্লি কখনো ভুলবে না। অর্থাৎ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির নিকট সমর্পণের প্রকাশ্য স্বীকারোক্তি দিয়ে সাক্ষ্য আইনের 58 ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহের অপরাধ কবুল করেছে। শেখ হাসিনা বাংলাদেশের কোন কোন স্বার্থ ভারতের কাছে বিসর্জন দিয়েছেন তার কোনো ব্যাখ্যা তিনি আজ পর্যন্ত দেশবাসীকে জানানোর প্রয়োজন বোধ করেনি। তবে আমার দেশের কাছে এ সংক্রান্ত যথেষ্ট তথ্য রয়েছে।
সেই সকল প্রাপ্ত তথ্য অনুসারে শেখ হাসিনার রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডের তালিকার একটি সারাংশ পাঠকের অবগতি ও সংরক্ষণের জন্য নিচে উদ্ধৃত করছি। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করবার উদ্দেশ্যে 2009 সালে বিডার বিদ্রোহে সহায়তা এবং প্রকৃত অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ প্রদান, চট্টগ্রাম ও মোংলা বন্দর সহ বাংলাদেশের সম্পূর্ণ সড়ক এবং নৌ যোগাযোগ ব্যবস্থা ভারতের করিডোর হিসেবে ব্যবহারের জন্য একতরফা রাষ্ট্রবিরোধী চুক্তির মাধ্যমে প্রদান, বাংলাদেশের উপকূলীয় এলাকার নজরদারি ভারতের কাছে সমর্পণের মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তার অপূরণীয় ক্ষতি সাধন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পেশাদারিত্বের অবক্ষয় ঘটিয়ে সীমান্তে প্রাথমিক নিরাপত্তা বলয়ের দুর্বল সাধন এবং পরিণামে ভারতীয় আগ্রাসনের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ, ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ উত্থাপনের পরিবর্তে আন্তর্জাতিক নদীসমূহের উপর বাংলাদেশের ন্যায্য হিস্সা বিসর্জন, ভারতীয় পণ্যের জন্য বাংলাদেশের বাজার একতরফাভাবে খুলে দিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তির চরম ক্ষতি সাধন, আত্মবিনাশী বাণিজ্য নীতি গ্রহণের কারণে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 2001-2022 অর্থ বছরে $36 বিলিয়ন পৌঁছেছে। শেখ পরিবারের সদস্যবৃন্দ এবং সরকারের মন্ত্রী, এমপি ও আমলা শ্রেণীর সীমাহীন লুটপাট এবং দেশের স্বার্থবিরোধী বাণিজ্য নীতির যোগফলে বাংলাদেশের অর্থব্যবস্থা আজ বিপর্যস্ত। বাংলাদেশ থেকে ভারতে মুদ্রা পাচারে সহায়তা প্রদান, উদাহরণস্বরূপ এক পিকে হালদার বাংলাদেশের ক্ষমতাসীন মহলের যোগসাজশে বাংলাদেশ থেকে 10,000 কোটি টাকার অধিক ভারতে পাচার করেছে। টেকনাফে মেজর সিনহার হত্যাকারী ওসি প্রদীপ বিপুল অঙ্কের টাকা ভারতে পাচার করেছে। শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা নিয়ে ভারতের স্বার্থ উদ্ধারে পুলিশের অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে পিকে হালদার ও ওসি প্রদীপের সমগ্রতীয়দের বসিয়েছেন। পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শত কোটি টাকার অধিক দুর্নীতিতেও বাংলাদেশের সংযোগ পাওয়া গেছে। ভারতীয় সংবাদপত্রের তথ্য অনুযায়ী তার বাসা থেকে উদ্ধার হওয়া টাকার বান্ডেলের উপর বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ছাপ রয়েছে। ভারতের হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠীর সন্তুষ্ট করবার জন্য বাংলাদেশের 90% মুসলমানের ধর্মীয় অনুভূতি এবং সাংস্কৃতিক মূল্যবোধকে উপেক্ষা করে ক্রমেই মুসলিম বিশ্বের সাথে দূরত্ব সৃষ্টি করা হয়েছে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর অমানবিক জুলুমকে শেখ হাসিনার সরকার অব্যাহতভাবে সমর্থন দিয়েছে। বাংলাদেশের সকল মসজিদে কাশ্মীরের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।